ভারত যেটা চাচ্ছে, দিস ইজ দ্য মডেল অফ নেতানিয়াহু। নেতানিয়াহু কিন্তু যথেষ্ট পপুলার ছিল, তারপরেও নেতানিয়াহু ক্রমাগতভাবে গাজাতে যুদ্ধ কন্টিনিউ করে গেল, এখনো করে যাচ্ছে। গতকালকে 3টা দেশে আক্রমণ করেছে একসঙ্গে, রাইট, একসাথে। একটা মাত্র কারণ ইসরায়েলিদের বোঝানো যে ওনলি নেতানিয়াহু ক্যান সেভ ইসরায়েল। একইভাবে মোদি বা এই বিজেপির যে টার্গেট, মোদি গভর্নমেন্ট বা বিজেপির যে টার্গেট, ওনলি বিজেপি ক্যান সেভ দ্য ইন্ডিয়া ফ্রম আদার্স। সো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই যুদ্ধ আরেকটু বাড়তে পারে, অথবা এটা কোনোভাবে অল আউট ওয়ারে পরিণত হওয়ার কোনো আশঙ্কা কি দেখেন, বা সে ধরনের একটি যুদ্ধকে আসলে ভারত বা পাকিস্তান কেউই বেয়ার করার মতো অবস্থায় আছে এখন? আমি আশা করি, ধারণা করি, দোয়া করি কোনোটাই যেন না হয়, কারণ এটা স্ক্যালেট করলে আমি জাস্ট সিম্পল একটা মানে অ্যান্টনিও গুটেরেসের একটা কথা বলি, ওয়ার্ল্ড ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ এ ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। মানে একটা কথাতে কিন্তু অনেক কিছু বুঝিয়েছে। সুতরাং এইটা ডিএসক্যালেট করার কোনো বিকল্প নাই। আজকে পাকিস্তান যদি এটাতে কোনোভাবে প্রতিহিংসামূলক কোনো জেদ ধরে কোনো কাজ করে, তাহলে আলটিমেটলি এটা কিন্তু খুব সিভিয়ার ওয়ারের দিকে যাবে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না, এবং আজকে যেটা আমরা আলোচনা করছিলাম, ভারত যেটা চাচ্ছে, দিস ইজ দ্য মডেল অফ নেতানিয়াহু। নেতানিয়াহু কিন্তু যথেষ্ট পপুলার ছিল, তারপরেও নেতানিয়াহু ক্রমাগতভাবে গাজাতে যুদ্ধ কন্টিনিউ করে গেল, এখনো করে যাচ্ছে। গতকালকে 3টা দেশে আক্রমণ করেছে একসঙ্গে, রাইট, একসাথে। একটা মাত্র কারণ ইসরায়েলিদের বোঝানো যে ওনলি নেতানিয়াহু ক্যান সেভ ইসরায়েল। একইভাবে মোদি বা এই বিজেপির যে টার্গেট, মোদি গভর্নমেন্ট বা বিজেপির যে টার্গেট, ওনলি বিজেপি ক্যান সেভ দ্য ইন্ডিয়া ফ্রম আদার্স। সো এইরকম একটা অবস্থান থেকে ঘটনা যেটা ঘটেছে, পেহেলগামের ঘটনার পরে যতটুকু মানে রিভেঞ্জ নেওয়ার কথা, এটা কিন্তু আজকে তাদের স্টেটমেন্ট তা ক্লিয়ার করেছে, ইউ আর হ্যাপি, কংগ্রেচুলেট করেছে আর্ম ফোর্সেসকে, রাইট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সুতরাং এরপরে কিন্তু আর ভারতের আগানো উচিত না। পক্ষান্তরে পাকিস্তান যেটা বলেছে, যদি ভারত আক্রমণ না করে তাহলে আমরা পাল্টা আক্রমণ করব না। সুতরাং ইট শুড বি সামওয়্যার ফুল স্টপ। মোরসো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে ডোনাল্ড ট্রাম্প নড়ে চড়ে বসছেন। এই 3-4 দিন আগে যিনি নির্লিপ্ত ছিলেন, আজকে বলে যেন দিস ইজ নট অন, এটা স্টপ করতে হবে। বিকজ এখানে যদি এই দুই শক্তির মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে পুরো রিজিয়নে কিন্তু বড় ধরনের ইনস্টেবিলিটি হবে। এটার সাথে লিঙ্ক হলো চায়নার ইন্টারেস্ট, এটার সাথে লিঙ্ক হলো কোয়াড, ইন দ্য প্যাসিফিক ইন্টারেস্ট অফ ইউনাইটেড স্টেটস। সো একটার সাথে একটা এমনভাবে সংযুক্ত, চায়না কোনোভাবে চাইবে না পাকিস্তানে এটা যুদ্ধে জড়িয়ে যাক। কারণটা কি, চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে পাকিস্তান চায়না যে করিডোর আছে, এখানে $46 বিলিয়ন ইনভলভ করেছে। সো কোনোভাবেই কিন্তু চাইবে না যে তারা ইনভলভ হোক। এবং এখানে বেলুচরা আবার বেল্ট অ্যান্ড রোডের জন্য বিরোধিতা করছে চায়নার এই করিডোরকে, তাদেরকে আবার ইউএসএ কিছুটা হলে ব্যাক করছে। মানে অনেক বিষয় আছে যেটা একটার সাথে একটা সম্পর্কযুক্ত। এটা যদি একটা ফুল ব্লোন ওয়ারে যায়, এমনি তো অত্যন্ত এক্সপেন্সিভ। যদি আমরা ইউক্রেন ওয়ারের ইয়েতে দেখলাম, পার ডে $250 মিলিয়ন থেকে $260 মিলিয়ন খরচ হয় পার ডে। আর এখানে তো খরচটা আরো বেশি হবে যখন দুইটা দেশ প্রায় কাছাকাছি। সুতরাং আমার ধারণা এটা হয়তোবা স্তমিত হবে বা একটা জায়গায় এটা থামবে। এবং আগামীকালকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে আসছেন সম্ভবত। ইরানের কিন্তু যথেষ্ট প্রভাবশালী, কারণ ইরান তার এনার্জি সিকিউরিটির জন্য ভারতের উপর নির্ভরশীল, ভারত ইরানের উপর নির্ভরশীল। আবার ইরানের কিন্তু সমুদ্র বন্দর যেটা সাভার, সেটা আবার ভারত পরিচালনা করে। সো তাদের মধ্যে একটা যেমন আন্ডারস্ট্যান্ডিং আছে, আবার ইসলামিক কান্ট্রি হিসেবে পাকিস্তানের সাথে আবার ইরানের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এর মধ্যে আফগানিস্তান আবার দুই দেশকে একদম করজোড়ে অনুরোধ করেছে যে ডোন্ট গো ফর ওয়ার।